সেই তো পানি খেলেনি, মাঝখানে জলটাকে দাদা ঘোলা করে ফেললেন। যেখানে আদালতের রায় ছিল যে ইশরাক মেয়র পদে বসবে, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন করেছিল, তারপর কোথাকার কোন দুইজন ব্যক্তি এসে সেটার বিরুদ্ধে রিট করলেন। আজকে অবশেষে নানান ঘটনা প্রেক্ষাপটের পরে আদালত থেকে ফাইনালি আবারও রায় চলে আসছে। তবে যেই ব্যক্তিরা রিট করছেন তারা বলতেছে ভাই তারা নাকি আপিলে যাবেন। যাই হোক, আমাদের আলোচনার জায়গাটা অন্য জায়গায়। আমরা গতকালকে থেকেই ইশরাক যখন যমুনার সামনে তার সমর্থকদের সাথে তিনি একত্রিত হয়েছিলেন, তখন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য থেকে ইতিমধ্যেই তিনি সরে এসেছেন। কেউ কেউ বলছেন যে বিএনপির আন্দোলন খুব বেশিক্ষণ টিকে না, অথবা একটা আন্দোলনকে দীর্ঘমেয়াদী করার বা ধরেন একটা কোনো কিছু দাবি আদায় করার যে বিষয়টা, এটাতে বিএনপি এখনো অনেকটা পিছিয়ে পড়েছে অন্যান্য দলগুলোর তুলনায়, বিশেষ করে এনসিপি তারা যেভাবে ডিল করে। কারণ গতকালকে ইশরাক আপনার তার সমর্থকদের সামনে আসার পর একটা ঘোষণা দিয়েছিলেন যে বাসায় গিয়েও যদি শপথের কথা বলা হয়, এরপরেও আসিফ এবং মাহফুজ যে ছাত্র উপদেষ্টা দুজন আছেন তাদের পদত্যাগ করতে হবে। ইভেন এটা নিয়ে তার সমর্থকদেরকে আজকে যখন আদালতের রায় আসছে তারপরেও আমরা দেখছি তিনি বলছিলেন যমুনারে যমুনা বাড়ি ফিরে যামুনা, আসিফ এবং মাহফুজের পদত্যাগ বাধ্যতামূলক করতে হবে। তো দিন শেষে আমরা দেখলাম যে হঠাৎ করেই জনাব ইশরাক তার সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। আর এটা সরে আসার পিছনে বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন। আমরা যদি দেখি যমুনা থেকে 22 মে বিকেলবেলা, আজকে বিকেলবেলা তারা সরে গিয়ে কাকরাইল মোড়ে আন্দোলনটাকে তারা মুভমেন্ট করিয়েছিলেন। সেখান থেকে অন্তর্বর্তী সরকারকে 48 ঘন্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করে দিয়েছেন। গত এক সপ্তাহ জুড়ে ঢাকা শহরে যেই আন্দোলন, তারপর হচ্ছে পাল্টা আন্দোলন, জ্যানজট, আমরা যত কিছু দেখছি, এই সিচুয়েশনটাতে সাধারণ মানুষের অবস্থা 12টা বেজে গিয়েছিল। এই 12টা বাজার জন্য জনগণের কাছে আবার তিনি ক্ষমা চেয়েছেন যে এই এক সপ্তাহ ধরে মানুষের চলাচলে যে দুর্ভোগ তৈরি হয়েছে বা ঢাকা শহরে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য ক্ষমা চেয়েছেন। এরপর তিনি বলছেন যে কিসের 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, কেনই বা আমরা বলছি আসিফ মাহমুদের কপাল আপাতত এই যাত্রায় বাইচা গেছেন। কেন? যেইভাবে আন্দোলনটা বড় হচ্ছিল, উত্তাল হচ্ছিল, ভাইব তৈরি হচ্ছিল, সেই ভাইবকে প্রকৃতপক্ষে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল আসিফ এবং মাহফুজ এবং তাদের যে দল এনসিপি। কারণ ইশরাকের এই রায় আসার পরে সার্জিস তার ফেসবুকে বলছে মব তৈরি করে যদি হাইকোর্ট থেকে রায় নেওয়া যায় তাহলে এই দেশে আদালতের দরকার কি? তো কেউ কেউ বলছেন তোমরাও তো এরকম পরিস্থিতি তৈরি করে দাবি দাওয়া আদায় করো। বিএনপি তো এটা লম্বা সময় প্র্যাকটিস করে নাই, আজকে তারা প্র্যাকটিসে নামছে। শুক্রিয়া করো যে আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবিতে তারা যে যমুনার সামনে বৈশা পড়ে নাই, আপাতত ইশরাক সেখান থেকে উঠা গেছে এবং তার অনুসারে উঠা গেছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়া। কি সরকারের ভেতরে যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক, এতে কোনো ভুল নাই, এবং সংগঠক হিসাবে কাজ করছে, এতেও কোনো ভুল নাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। হাইকোর্টের আদেশের পর বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব। সরকারকে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে যে তারা কি করেন। তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্তটি নেওয়া হবে। এখন এই 48 ঘন্টা শুক্র শনি সম্ভবত, নাকি এটা রবি সোম যায় সরকারি কর্মদিবস হিসাব করা হয়, সেটা হচ্ছে কত। অপরদিকে বিএনপি বলছে তারা ঈদের পরে সর্বাত্মক আন্দোলনে নামবে রাজপথে। তবে ঈদ শব্দটা শুনলে অনেকে বলে যে কোন ঈদ কোন ঈদ, এবারে কিন্তু অরিজিনালি ঈদের পরে নামবে। তো উপদেষ্টা আসিফ এবং মাহফুজের উপর দিয়া একটা ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। অপরদিকে হাসনা তো বলতেছে যে এটা কোনোভাবেই মানায় নেওয়া যায় না যে আসিফ এবং মাহফুজের পদত্যাগ বিএনপি দাবি করছে, এটা কোনোভাবেই মাইনে নেওয়া যায় না, এটা চেতনার সাথে সাংঘর্ষিক। বাট ইশরাক বলছে যে এই আন্দোলন চলবেই। কি ঘটতে যাচ্ছে আসিফ মাহফুজের কপালে? আর এদেরকে যদি কোনো কারণে সেখান থেকে পদত্যাগ করতে হয় তাহলে ডক্টর ইউনূসের সরকারের অবস্থানটাই বা কি হবে? দেশে একটা ক্যাওস ক্রিয়েট হবে, আমরা এটা আইডিয়া করতেছি। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাবো। যেভাবে রাষ্ট্রের জন্য সুন্দর হয়, দেশের জন্য কল্যাণ হয়, ওইভাবে কাজ করুন। ভালো থাকুন।